জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারকে পেয়েছি আমরা। জনাব মিয়া গোলাম পারওয়ার, আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালিদ ভাই ঠিকানায় খালিদ ভাইকে আমিও আপনাকে মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই, এবং আপনার মাধ্যমে দেশবাসী এবং দেশের বাইরে প্রবাসী ভাই বোনদের জন্য আমি তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি জানেন 2024 সালে 5 আগস্ট ক্যান্টনমেন্টে বৈঠক থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে, সমন্বয়কদের সঙ্গে, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আপনাদের বোঝাপড়া আমরা বেশি দেখেছি। যদি বোঝাপড়া নাও হয়, আপনাদের কথাবার্তা একই রকম আমরা মনে হয়েছে। বিপরীতে বিভিন্ন সময় আপনি নিজেও বিএনপির সমালোচনা করেছেন। এখন লন্ডনে জামায়াতের আমিরের বৈঠক, বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে, এরপর দেশে এসে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি, এই সবটাই একটু ইউটার্ন মনে হয় কিনা যে একটা অবস্থানের পরিবর্তন? আপনারা কি অন্তর্বর্তী সরকার বা এনসিপির কে ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছেন কিনা? জনাব মিয়া গোলাম পারওয়ার। ধন্যবাদ খালিদ ভাই। আমি খুব বিনয়ের সাথে বলবো যে না, আমাদের অবস্থান নীতিগতভাবে যা শুরুতেই ছিল, আমাদের সম্মানিত আমিরে জামাত নির্বাচনে অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে যে অবস্থানের কথা প্রথমেই বলেছিলেন, এখনো আমাদের অবস্থান সেটাই আছে। ইউটার্ন বলতে যেটা বুঝায়, আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোনো ইউটার্নে যাইনি। আপনি হয়তো বলবেন যে গতকালকে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ পরবর্তী যে প্রেস ব্রিফিং এ আমিরে জামাত যে বক্তব্যটা দিয়েছিলেন, আর আজকে ওনার ইউরোপ, ইউকে ইত্যাদি সফরের পর আজকে যে উনি মিট দ্য প্রেস করেছেন, সেখানে উনি নির্বাচন প্রশ্নে সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে যা বলেছেন, এটার ভিত্তিতে অনেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কেউ একটু মনে হচ্ছে যে অবস্থান কি জামাত ইসলামী বদলে ফেললো কিনা। আমি এখানে পরিষ্কার করতে চাই যে আপনার হয়তো খেয়াল আছে, উনি গতকালকে সাক্ষাৎকারের সময় পরিষ্কার করে বলেছেন, প্রথম সেন্টেন্স সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের যিনি প্রধান, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনূস ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন, তার টেন্টেটিভ ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর 25 অথবা 26 জুন। আমাদের আমিরে জামাত এটা পরিষ্কার বলেছেন যে কোন ক্রমেই এই জুন অতিক্রম করা ঠিক হবে না। প্রধান উপদেষ্টার এই কথার উপরেই যেন উনি ঠিক থাকেন, এটা আমরা দেখতে চাই। তারপর উনি ব্যাখ্যায় বলেছেন যে মে জুনে বর্ষা মৌসুম, তার আগে রমজান এসে যাচ্ছে, ফলে এইসব প্রাকৃতিক বৈরী পরিবেশ শুরু হলে নির্বাচনকে গুছিয়ে নিতে কিছু আশঙ্কা তৈরি হতে পারে, বিলম্বিত হতে পারে। সেগুলো বিবেচনায় রেখে উনি এটা বলেছেন যে ভালো হয় যদি সব কিছুকে কভার করে বিফোর রমজান ইলেকশনটা করা যায়। আজকে আবার তিনি ব্যাখ্যা এটা বলেছেন পরিষ্কার করে যে নির্বাচন আমরা চাই ঠিকই, আমাদের সময় এবং দিনক্ষণের চেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হলো যে কমপক্ষে নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল করার জন্য যে রিফর্ম গুলো প্রয়োজন, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, এই সমস্ত জায়গাগুলো সংস্কার সম্পন্ন করে আর মানবতা বিরোধী অপরাধে, জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারকে নিশ্চিত করে, দৃশ্যমান করে যদি ওনারা এই ওনাদের ঘোষিত ডেটের মধ্যে ইলেকশন করতে পারেন, আমাদের কোনো প্রবলেম নাই। এখন সেটা আবহাওয়ার জন্য, রমজানের জন্য কিছু আগে ওনারা করবেন কি পরে করবেন, তবে ওনাদের দেওয়ার সময়সীমা জুন যেন শেষ না হয়, ক্রস না করে। আলটিমেটলি মূল কথাটা তাই। এখন এখান থেকে অনেকে ব্যাখ্যা নানা রকম করতে পারে। না স্যার, এখানে আরেকটু যদি পরিষ্কার হওয়া প্রয়োজন, কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই 2025-এর ডিসেম্বর থেকে 2026 পর্যন্ত জুনের এই সময়সীমা নির্বাচনের জন্য বেঁধে দিয়েছিলেন আসলে 2024-এর ডিসেম্বরে। মানে তিনি একটি প্রথম সাক্ষাৎকারে তিনি এটি বলেছিলেন। আজ আমরা এপ্রিল মাসের আজকে কত তারিখ? এই 17 তারিখে আমরা 17 এপ্রিলের 17 তারিখে এসে আমরা এটি নিয়ে আলোচনা করছি, কারণ জামায়াতে ইসলামী তখন কিন্তু প্রফেসর ইউনূসের ওই বক্তব্যের সাথে সম্মতি জ্ঞাপন করেন নাই। তারা তখনও
নির্বাচনের সময় আসে নাই, নির্বাচনের সময় নিয়ে বিএনপি বাড়াবাড়ি করছে, আপনি নিজেও আসলে আপনার নিজের অনেক পলিটিক্যাল বক্তৃতা এটা বলেছেন। এই জন্য আমরা একটু জানতে চাইছিলাম এই শিফটটা এই সাক্ষাৎকার পরবর্তী কিনা, কারণ ডক্টর ইউনিভার্সিটি আগেও বলেছেন যে 2025 ডিসেম্বর থেকে উনি 2026 জুনের মধ্যে নির্বাচন চান, কিন্তু তখন আমরা জামাতে ইসলামীকে বলতে শুনেছি যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, এখনো আসলে নির্বাচনটা করা যাবে না। এখন আবার জামাতে ইসলামী বলতেছে যে না, 2025 ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যেহেতু উনি চেয়েছেন, আমরা চাই রমজানের আগে এটি শেষ করা হোক। তো এইটি একটু শিফট কিনা? আমরা আবারও একটু আমি খালিদ ভাই বলি যে এটা শিফট এই অর্থে না, যে আপনার বোধহয় মনে থাকবে যে আমরা যতই নির্বাচন নিয়ে কথা বলেছি কখনোই আমরা কিন্তু কোনো দিন, মাস, ক্ষণ, বছর কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাস, দিন, বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আমাদের আমিরে জামাতও বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার তো অনেক করা দরকার। আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইজ হয়েছে। এটা এই অনির্বাচিত একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব নয়, ইট উইল টেক টাইম। কিন্তু ইলেকট্রাল প্রসেসটাকে সুন্দর করতে যেটুকু প্রয়োজন 5-6টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে। আমরা বলেছি এইটুকু করতে যতটুকু সময় সরকারের প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তিক, ওইটাই রিজনেবল, ওইটুকু সময় দিতে আমরা রাজি। সেটা ফেব্রুয়ারি হোক, মার্চ হোক, জুন হোক, গভর্নমেন্ট যদি উইদিন দ্যাট ডেট এটাকে রিফর্ম করে করতে পারে, উই হ্যাভ নো কমপ্লেইন, উই আর রেডি। ওকে, কিন্তু আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা আগে কোনো ডেট দেন নাই, এখন আপনারা ডেটের ব্যাপারে কথা বলছেন। এইটুকু শিফট কি আপনারা মানছেন কিনা? মানে অনেকে, কেন আমি প্রশ্নটা করছি, অনেকে বলছেন যে আপনারাই এনসিপি কে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতেছিলেন যে এখন আসলে আপনারা নির্বাচন চান না, নির্বাচন পরে হোক, আগে সংস্কার হোক, আগে বিচার হোক, তারপরে নির্বাচন হোক। এখন আপনারা বলে অনেকে বলছেন যে এনসিপি থেকে আপনাদের যে সমর্থনের হাত সেটি আপনারা সরিয়ে নিয়েছেন, আপনারা এখন আবার বিএনপির দিকে ঝুঁকছেন। এটি একটি বলা আর কি না, আমরা এটাকে শিফট না বলে আপনি এইভাবে বলতে পারেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডেডলাইনের মধ্যে ইলেকশন করতে গেলে রমজান এবং বর্ষাকাল, এই ব্যাখ্যাটা আমাদের আমিরে জামাত করেছেন। এটাকে কেউ শিফট মনে করছেন, আমরা কিন্তু ঘোষিত ডেটের মধ্যেই আছি এবং আমরা কখনো ওনাদেরকে ম্যান্ডেটরি করিনি। আরেকটা কথা হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের সম্মানিত আমিরে জামাতের যে সাক্ষাৎ হলো লন্ডনে, সেই সাক্ষাতের পরে এসে আবার একটু আলোচনার ভিন্ন মোড় নিচ্ছে, একটু ভিন্ন। আমরা সাক্ষাৎকারের প্রসঙ্গটিতে আসছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি জানি যে বাংলাদেশের রাজনীতির আপনি একজন খুবই মানে রাজনীতিবিদদের পাশাপাশি আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে। আপনার লেখালেখি, পড়াশোনা একটা বোঝা যায়। আমরা দেখেছি যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনূসের সরকারের 5 বছর থাকা দরকার, ডক্টর ইউনূসের আরো অনেকদিন ক্ষমতায় থাকা দরকার। আপনারা কি এই বক্তব্যের সাথে মানে সমর্থন দেন, বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনূস আর একটু বেশি সময় থাকলে ভালো হতো? না, আমরা তা বলি না খালিদ ভাই। এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে, সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি, এবং প্রফেসর ডক্টর ইউনূসও অলরেডি তিনিও কমিটেড টু দ্য পিপল। সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত। সেটার জন্য 5 বছর সময়, এটা আমার মনে হয় কেউই মানে একটা ফ্রি ইলেকশনের জন্য 5 বছর সময় প্রয়োজন হয় না। তার আগেই কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কনটেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয়। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে, আবার বিগত রমজান আমরা পার করেছি, আমাদের দ্রব্যমূল্য, আমাদের বিদ্যুৎ, আমাদের রেমিটেন্স, আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের জিডিপি, নানান জায়গায় সূচক ভালো, এই প্রশংসিত সবাই করছে। সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয়, পলিটিক্সের অত ব্যাখ্যা, গঠনতন্ত্র, সংবিধান, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না, তারা মনে করে ভালোই তো আছি। সেই কনসেপশনে একটা পাবলিক পারসেপশন হতেই পারে, আমরা এটাকে কখনো দর্শনীয় বলে করি না। কিন্তু বিং এ পলিটিক্যাল পার্টি,
আমাদের সংবিধান, আমাদের গঠনতন্ত্র, এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো নিয়মতান্ত্রিক, আমাদের সংবিধান, আমাদের সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কি দায়িত্ব, তিনি কি কমিটমেন্ট জাতির কাছে দিয়েছেন, সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয়। না। সেজন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল, আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে করতে যতটুকু গ্রহণযোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি। অলরেডি গভর্নমেন্ট ইতিমধ্যে একটা টেন্টেটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন, আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে, এই জন্য আমরা এটাই বলেছি, এটি আমাদের মিয়া ভাই, মানে স্যার জিনিসটা যেটা হইলো, আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামায়াতে ইসলামের একটা আন্ডারস্ট্যান্ডিং হইলো যে যদি এখন ভোট হয় তাহলে জামায়াতে ইসলামী হয়তো পাওয়ারে আসবে না, পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি, বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামায়াতে ইসলামী যেগুলি যেগুলি করতে চায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া, বিভিন্ন জায়গায় তাদের জামায়াতে ইসলামীর মাইন্ডেড লোককে বসানো, যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে, সেটি এই সরকার থাকলে যতটা সম্ভব, বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম। এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি, এক ধরনের সমর্থন ছিল, এরকম অনেকে মনে করতেছেন? এটা আমার মত না, আমি সবগুলি মতকে একসাথে এটা বললাম যে জামায়াতে ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে, অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাহলে তো জামায়াতে ইসলামী এতটা পাওয়ারফুল থাকবে না। আপনি জামাত ইসলামীকে কোথায় পাওয়ারে দেখলেন? আমি তো এত দেখি না। আমরা কত মানুষের কত অনুরোধ করি, কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি, আমাদের কত 10টা বললে একটা হয়তো শোনে, কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই বলে যে সবগুলি বিশ্ববিদ্যালয় কি সুডো আপনাদের দখলে, শিক্ষক প্রশাসন থেকে শুরু করে উপাচার্য। না, এটা ঠিক না। আপনি চেক করেন, দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি, কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি, কয়টা লোক। আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোনো বিসি হয়ে আছে। মানে একটা লোক একটু ভালো হলে, সৎ হলে, মুখে একটু দাড়ি হলে, একটু নামাজি হলে বলে আরে এই লোকটা জামাতের লোক। এটা একটা আলোচনা। আমি আপনাকে খালি দিয়ে একটা উদাহরণ দিই। আমার ডিসি একবার খুলনা, আমি তখন মোস্ট প্রবাবলি এমপি ছিলাম, তো কিছু ঠিকাদার কন্ট্রাক্টররা নানান ভাবে, ওরা তো আনডিউ প্রিভিলেজ চায়, তার কাছে গিয়ে কিছু তাদের বিল